হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পড়ার টপিকটা হবে সেলুলার অ্যাডাপ্টেশন। আচ্ছা, তো সেলুলার অ্যাডাপ্টেশন হচ্ছে আমাদের প্যাথোলজির সেকেন্ড চ্যাপ্টারটা। প্রথমে আমাদের যেটা লাগবে সেলুলার অ্যাডাপ্টেশন কাকে বলে। তো সেলুলার অ্যাডাপ্টেশনের ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট, প্রফিও কিন্তু এটা ধরে থাকে। তাহলে এটা খুব ইজি। সেলুলার অ্যাডাপ্টেশন আর রিভার্সিবল চেঞ্জেস, এখানে কিন্তু আর হবে, হ্যাঁ, ইজ হবে না, কারণ এখানে আমরা অনেকগুলো চেঞ্জের কথা বলবো। আচ্ছা, তার আগে বলি রিভার্সিবল আর ইরিভার্সিবল চেঞ্জেস সম্পর্কে কিন্তু সবারই আইডিয়া আছে। রিভার্সিবল চেঞ্জ হচ্ছে ওই চেঞ্জগুলো যেগুলো কিনা একবার ধরেন উভমুখী বিক্রিয়া আমরা যেগুলো পড়েছি, তাই না, কেমিক্যাল রিয়াকশানে বা কেমিস্ট্রিতে, সেখানে হচ্ছে একটা রিয়াকশান থেকে আরেকটা রিয়াকশানে যেতে পারে, অর্থাৎ একবার চেঞ্জ হয়ে গেলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এটাকে আমরা বলছি রিভার্সিবল চেঞ্জেস। আর ইরিভার্সিবল বলতে সেটা বোঝায় যেটা কখনো আগের অবস্থায় ফেরত আসবে না। সো অ্যাডাপ্টেশন আর দ্য রিভার্সিবল চেঞ্জেস ইন দ্য সাইজ, নাম্বার, ফিনোটাইপ, মেটাবলিক অ্যাক্টিভিটি অর ফাংশনস অফ সেলস ইন রেসপন্স টু চেঞ্জেস ইন দেয়ার এনভায়রনমেন্ট। অর্থাৎ একটা সেলের সাইজ, নাম্বার, ফিনোটাইপ বলতে কি ওর বাহ্যিক অবস্থা, অর্থাৎ ধরো একটা মানুষকে দেখে তুমি বুঝতে পারতেছো যে সে কি লম্বা নাকি খাটো, এই জিনিসটাকে আমরা বলি ফিনোটাইপ। মেটাবলিক অ্যাক্টিভিটি অর্থাৎ ওর মেটাবলিজমটা কীরকম, আর সেলটা কী কী ফাংশন করে, এগুলো যদি ওর চেঞ্জ হয়, রিভার্সিবল চেঞ্জ হতে হবে। এই জিনিসগুলো ওর চেঞ্জ হয় কিসের জন্য চেঞ্জ হবে? ইন রেসপন্স টু চেঞ্জ ইন দেয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ তাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টের জন্য বা সারাউন্ডিং এনভায়রনমেন্টের সংস্পর্শে এসে যদি সেলগুলো চেঞ্জ হয়, তখন তাকে আমরা বলছি সেলুলার অ্যাডাপ্টেশন। আচ্ছা, এরপরে আসেন টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশন কী কী আছে। 4টা টাইপ আছে, অনেক ইম্পর্টেন্ট: অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপোপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। আচ্ছা, এখন অ্যাট্রফি, হাইপারট্রফি জিনিসগুলো কি? হাইপার বলতে কি বোঝায়? কোনো কিছু বড়, হাইপার, যেমন আমরা বলি যে হাইপার থাইরয়েডিজম, তারপর আমরা বলি হাইপার টেনশন, অর্থাৎ কি হাইপার বলতে এখানে বোঝায় বেশি, আর হাইপো মানে কম, তাই না? সো এখানে হাইপারট্রফি যেহেতু আছে, তার মানে কি হাইপার মানে বেশি হবে। এখন কথা হচ্ছে কি বেশি হবে। নর্মালি যখন ট্রফি বলবে, হাইপারট্রফি বলতে সেলের সাইজটা এখানে বেশি থাকবে, ঠিক আছে? হাইপারট্রফি মানে কি সেলের সাইজ বেশি, আর অ্যাট্রফি, এ মানে কি কম, অ্যাট্রফি অর্থাৎ সেলের সাইজ কম, আর হাইপারট্রফি অর্থাৎ সেলের সাইজটা বেশি থাকবে, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি। আর হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়াটা কি? হাইপারপ্লাসিয়া বলতে এখানে আমাদের সেলের নাম্বারটা বাড়বে, অর্থাৎ প্লাসিয়া বলতে কি বোঝাচ্ছে? সেলের নাম্বারটা বাড়বে। আর মেটাপ্লাসিয়াটা কি? মেটাপ্লাসিয়া অর্থাৎ এক ধরনের এপিথেলিয়াম থেকে পাল্টায় সে আরেক ধরনের এপিথেলিয়ামে যাবে, সেম টিস্যুতে, হ্যাঁ। তখন একটা সেম টিস্যু থাকবে, তার এপিথেলিয়ামটা চেঞ্জ হবে। সাপোজ আমার স্কোয়ামাস থেকে চেঞ্জ হয়ে কলামনারে গেল, এই জিনিসটাকে আমরা বলছি মেটাপ্লাসিয়া। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের 4 ধরনের আছে: অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। ওকে, সো এখন আসেন আমরা ডিটেলসে পড়বো যে অ্যাট্রফি আর হাইপারট্রফি। যেহেতু আমরা জানি যে অ্যাট্রফি আর হাইপারট্রফি মানে একটা ছোট হয়ে যাবে আর একটা বড় হয়ে যাবে, এই জন্য এটাকে যদি আপনি এভাবে ডিফারেন্স আকারে পড়েন, তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা আরও ইজি হবে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে ডিফারেন্স আকারে নিয়ে এসেছি। যেমন অ্যাট্রফি কাকে বলে? অ্যাট্রফি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রিডিউস সাইজ অফ অ্যান অর্গান অর টিস্যু রেজাল্টিং ফ্রম আ ডিক্রিজ ইন সেল সাইজ অ্যান্ড নাম্বার। ধরেন যে আপনার এখানে অ্যাট্রফিতে একটা অর্গান অথবা টিস্যুর সাইজটা ছোট হয়ে যাচ্ছে। অর্গ্যান বা টিস্যু বলতে কি, ধরেন একটা অর্গ্যান, সাপোজ আপনার লিভার একটা অর্গ্যান, হ্যাঁ, তো এইটা সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে সাইজটা কেন ছোট হবে? রেজাল্টিং ফ্রম ডিক্রিজ ইন সেল সাইজ অ্যান্ড নাম্বার। আপনার লিভারের যে সাইটগুলো বা হেপাটো সাইট বা যে সেলগুলো আছে, ওদের সাইজ বা নাম্বার যদি কমে যায়, তখনই আপনার এখানে পুরো লিভারটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকেই আমরা বলছি অ্যাট্রফি। তাহলে অ্যাট্রফিটা কি? অ্যাট্রফি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রিডিউসড সাইজ অফ অ্যান অর্গ্যান অর টিস্যু রেজাল্টিং ফ্রম ডিক্রিজ ইন সেল সাইজ অ্যান্ড নাম্বার। আচ্ছা, এবার আসেন হাইপারট্রফি কাকে বলে। হাইপারট্রফি ঠিক অ্যাট্রফির উল্টাটা, অর্থাৎ এখানে আমাদের সেল সাইজটা বেড়ে যাবে, যার কারণে আপনার অর্গ্যানটা বেড়ে যাবে। আপনার অর্গ্যানে যেই সেলগুলো আছে, সেইগুলোর যদি সেল সাইজ বেড়ে যায়, তাহলে তো স্বাভাবিক না যে অর্গ্যানটা অত বড় হবে। যেহেতু সেলের সাইজ বাড়তেছে, তাহলে এটা আয়তন বেশি নিচ্ছে, তার মানে অর্গ্যানটা আরও বড় হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে হাইপারট্রফি। সো এটাই হচ্ছে আমাদের অ্যাট্রফি, আর এটা হচ্ছে হাইপারট্রফি। এখন আমাদের এই টাইপসগুলো লাগবে। টাইপসের মধ্যে কী কী আছে? অ্যাট্রফিতেও ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল আছে, হাইপারট্রফিতেও। তো অ্যাট্রফির ফিজিওলজিক্যালটা কি? অ্যাট্রফি মানে যেহেতু এটা কমে যাচ্ছে বা সাইজটা কমে যাচ্ছে, সো এখানে কী বলেছে? অ্যাট্রফি অফ নটোকর্ড অ্যান্ড থাইরোগ্লসাল ডাক্ট ডিউরিং আর্লি ফিটাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের একটা ফিটাস যখন নাকি ডেভেলপ হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে ফার্স্টের দিকে কিন্তু ওর নটোকর্ড থাকে। আমরা কিন্তু সবাই এটা পড়ে এসেছি যে ভার্টিব্রা যারা আছে বা ভার্টিব্রেটস অ্যানিমেল বলেন বা হিউম্যান বিং যারা আছে, ওদের কিন্তু সবার প্রথমে নটোকর্ডটা থাকে, তাই না? পরবর্তীতে যখন নাকি তারা আস্তে আস্তে হিউম্যানে ট্রান্সফার হয় বা ধরেন তারা আস্তে আস্তে আমাদের ফিটাস থেকে বের হয় বা প্লাসেন্টা থেকে বের হয়, তখন হচ্ছে তারা আস্তে আস্তে নটোকর্ডটাকে পাল্টায়, তারা ভার্টিব্রাতে কনভার্ট হয়। তাহলে এখানে কি বলেছে? অ্যাট্রফি অফ নটোকর্ড, অর্থাৎ আমরা যখন নাকি ফিটাসটা পুরোপুরি ডেভেলপ করে ফেলে, তখন ওখানে আর নটোকর্ড থাকে না, ওখানে কি দিয়ে ট্রান্সফার করে ফেলে? ভার্টিব্রা দিয়ে। অর্থাৎ আমাদের নটোকর্ডটা কি হয়ে যায়? ছোট হয়ে যাচ্ছে, তাই না? অ্যাট্রফি অফ নটোকর্ড। আর আরেকটা কি? থাইরোগ্লসাল ডাক্ট ডিউরিং আর্লি ফিটাল ডেভেলপমেন্ট। থাইরোগ্লসাল ডাক্ট কিন্তু সবাই
পড়ে এসেছেন। এটা হচ্ছে আমাদের টাং যখন আপনারা পড়েন, টাঙের হচ্ছে এমব্রায়োলজিক্যাল ডেমিনেন্ট মানে থাইরয়েডের গ্ল্যান্ডটা, সেটা হচ্ছে টাঙে এমব্রায়োলজিক্যাল ডেমিনেন্ট ছিল, থাইরোগ্লসাল ডাক্টটা। তো এই থাইরোগ্লসাল ডাক্টটাও কিন্তু আমাদের পরিণত বয়সে থাকে না। সো এই জন্য এই দুটার কী হয়ে যাচ্ছে, অ্যাট্রফি হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইজে এটা ছোটো হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে ইউটেরাস আফটার পার্চুরেশন। আচ্ছা, আপনারা জানেন যে পার্চুরেশন মানে অর্থাৎ যখন একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায় তখন কি হয়, আমাদের ইউটেরাসটা আগে স্ফীত অবস্থায় ছিল বা প্রসারিত অবস্থায় ছিল। যখন বাচ্চাটাকে আপনি বের করে আনতেছেন তখন তো আবার ইউটেরাস সংকুচিত হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে আমরা বলছি ইউটেরাস আফটার পার্চুরেশন। তো এই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কজ অ্যাট্রফি। এখন আসেন যে প্যাথোলজিক্যাল কজের মধ্যে কী কী আছে, অ্যাট্রফির প্যাথোলজিক্যাল কজ। তো অ্যাট্রফির প্যাথোলজিক্যাল কজ দুই ধরনের আছে, একটা লোকালাইজড, একটা হচ্ছে জেনারেলাইজড। লোকালাইজডের মধ্যে কী কী থাকবে মনে রাখবেন, ডিডিপি। ডিডিপি কেন? ডিনার্ভেশন অ্যাট্রফি, ডিসইউজ অ্যাট্রফি আর প্রেশার অ্যাট্রফি। ঠিক আছে, ডিডিপি মনে রাখবেন। আপনি ডেন্টাল ফার্মাকে ডিপি বলেন তো ওখানে জাস্ট একটা ডি অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে ডিডিপি, ডিনার্ভেশন অ্যাট্রফি, ডিসইউজ অ্যাট্রফি আর প্রেশার অ্যাট্রফি। এখন কথা হচ্ছে ডিনার্ভেশন অ্যাট্রফি কখন হবে, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। তো ডিনার্ভেশন অ্যাট্রফি তখন হয় যখন আপনার নার্ভগুলো কোনো কারণে শুকায় যায়, বা ধরেন ইনঅ্যাডিকুয়েট নার্ভ সাপ্লাই বা ব্লাড সাপ্লাই পাচ্ছে বা নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ডিনার্ভেশন অ্যাট্রফি। ডিসইউজ অ্যাট্রফি কখন হয়, যখন নাকি একটা মাসেল পুরো প্যারালাইজড হয়ে যায়, ওটা ইউজ হচ্ছে না আপনার ওই অর্গ্যানটা বা টিস্যুটা, তখন সেখানে কি হয়, ডিসইউজ অ্যাট্রফি, অর্থাৎ ইউজ হচ্ছে না। প্রেশার অ্যাট্রফিটা কখন হয়, যখন কিনা আপনি প্রেশার দিচ্ছেন। সাপোজ আপনার বডিতে কোনো জায়গায় টিউমার হলো, টিউমার হওয়া মানে কি ওই জায়গাটা স্ফীত হয়ে যাওয়া, তাই না? যেখানে আপনার টিউমার হচ্ছে সেখানে আপনার স্ফীত হয়ে যাচ্ছে। ধরো এটা হচ্ছে আপনার একটা অর্গ্যান, এখানে আপনার টিউমার হচ্ছে। তো এই জায়গায় যে আপনার টিউমার হচ্ছে পুরোটা আস্তে আস্তে বড় হইতে আছে। বড় হওয়ার জন্য তারা কী করতেছে, আশেপাশে যে সেলগুলো ছিল এদেরকে আস্তে আস্তে ওরা ডমিনেট করতেছে বা সংকুচিত করে দিচ্ছে বা একটা প্রেশার দিচ্ছে। তো এই যে প্রেশার যে দিচ্ছে এটাকে আমরা বলতেছি প্রেশার অ্যাট্রফি। অথবা ধরেন আপনার একটা হাত আছে, এই হাতের মধ্যে আপনার হচ্ছে প্লাস্টার হলো, হ্যাঁ, আপনার হাতের মধ্যে যখন নাকি প্লাস্টার হবে তখন এই প্লাস্টার তো আপনি এই জায়গায় করলেন, তো প্লাস্টারের জন্য আপনার কিন্তু আশেপাশের যে সেলগুলো সেগুলো সব কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি প্রেশার অ্যাট্রফি। এবার আসেন জেনারেলাইজডের মধ্যে কী আছে, স্টারভেশন আর সেনাইল অ্যাট্রফি। স্টারভেশন তো বুঝছেন দীর্ঘদিন ধরে না খেয়ে থাকার জন্য আপনার স্টোমাকটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। ধরেন যারা রাস্তায় থাকে বা দীর্ঘদিন খাবার পায় না তাদের কিন্তু এই ধরনের অ্যাট্রফি হয়ে থাকে, তাদের স্টোমাকটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়, তারা বেশি খাবার খেতে পারে না। এরপর আসেন সেনাইল অ্যাট্রফি। সেনাইল অ্যাট্রফিটা কাদের হয়, এটা হচ্ছে লেট অ্যাডাল্ট এজে হয়, অর্থাৎ আপনার মধ্যবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেনটা অ্যাডিকুয়েট হচ্ছে আপনার ব্লাড সাপ্লাই বা নার্ভ সাপ্লাই পাচ্ছে না, তখন তাকে আমরা বলি সেনাইল অ্যাট্রফি। তখন হচ্ছে ব্রেনটার মধ্যে এই জিনিসটা হয়, ব্রেনটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়, জাইরাস আর সালকাসগুলো আগের মতো থাকে না, আস্তে আস্তে মনে থাকে না জিনিসপত্র। তো এই হচ্ছে আমাদের অ্যাট্রফির কজগুলো, আশা করি বুঝতে পেরেছেন। তো এই জিনিসগুলো আপনাকে ডিটেলসে পড়তে হবে, তাও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশন সবসময় খোলা আছে। আর প্রেশার অ্যাট্রফিতে আরেকটা জিনিস আপনি যেটা মনে রাখতে পারেন সেটা হচ্ছে আমাদের কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট কোথায় থাকে, লিভারে। যদি কমন বাইল ডাক্টের টিউমার হয় তখন দেখা যায় যে লিভারে হেপাটোসাইটগুলো আস্তে আস্তে সেলে ছোট হয়ে যায়, যেহেতু তারা প্রেশার পড়তেছে এই জন্য ছোটো হয়ে যায়, এটাকে আমরা বলতেছি অ্যাট্রফি অফ লিভার। তো আপনি কিন্তু চাইলে প্রেশার অ্যাট্রফির এক্সাম্পলে অ্যাট্রফি অফ লিভারও বলতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।